হ্যাঁ, ঠিক বলেছিস। তা হাজবেন্ড কি করে? দেখতে কেমন? নিশ্চয়ই মোটা কালো সরকারি কর্মকর্তা। এক মেয়ে এই কথা বলতেই সারা রুমের মেয়েরা উচ্চস্বরে গলা ফাটিয়ে হেসে ওঠে। সিরাতের কেমন অস্বস্তি হচ্ছে, ইচ্ছে করছে বেরিয়ে যেতে। সে কিছু বলতে পেছন থেকে একজন বলল, সুন্দরী মেয়েদের এই একটাই সুযোগ, তাদের জন্য সরকারি চাকরিজীবীরা লাইন ধরে থাকে। তোরাই বল, সিরাতের এখন পড়াশোনা করার দরকার কি? কপাল হচ্ছে মস্ত বড়, পায়ের ওপর পা তুলে জামাইয়ের টাকায় ফুটানি করবে, আর রাতের বেলা মোটা কুমড়ো পটায় জামাইয়ের আদরে সব ভুলে যাবে। জড়িয়ে তো বা দিদি, যখন লিপ কিস করবে তখন। ঠাট্টা ছলে কথাগুলো বলতে এইসবে একজনের উপর আরেকজন ঢলে পড়লো হাসতে হাসতে। সিরাত আর এসব মেনে নিতে পারেনি, কান চেপে ধরে চিৎকার করে উঠে, চুপ করো সবাই, মুখে যা আসছে তাই বলছো? লজ্জা করছে না? অসভ্য মেয়ে, কিভাবে পারো একজনের বিষয়ে না জেনে উল্টাপাল্টা চিন্তা করতে, তার সামনেই তাকে যা তা বলতে? সবাই তৎক্ষণাৎ চেতে গেল। একজন রেগে সিরাতের বাহু হঠাৎ শক্ত করে ধরে। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল সিরাত। চোখ দুটো অপমানের তার টলমল করছে। এবার তাদের সাথে না পেরে ফুপিয়ে কেঁদে ফেললো সে। সায়রা ক্যান্টিনে গেছিল হালকা কিছু খেতে। হঠাৎ খালামণির ফোন আসায় বেশ দেরি হয়ে যায় ক্লাসে যেতে। সে আনমনে ক্লাসের সামনে আসতেই তার পা থেমে যায়। সারা ক্লাসরুমের মেয়েরা এক জায়গায় ভিড় করেছে, কাউকে ইচ্ছে মতো বিশ্রীভাবে হেনস্থা করছে। সায়রা কপাল কুঁচকে ভাবলো, আজ পর্যন্ত ভার্সিটিতে এমন ঘটনার শিকার তো হয়নি সে। দ্রুত ভেতরে গিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে এখানে? প্রিন্সিপালকে ডাকবো? সায়রার কথায় সবাই পেছন ঘুরে তাকায়। অনেকে প্রিন্সিপালের ভয়ে যার যার সিটে বসে পড়ে। জায়গাটা খালি হতেই সায়রা দৌড়ে এসে সামনে তাকাতে হতবাক হয়ে যায়। সিরাতের বাহু খামছে ধরে আছে। ক্লাসের মধ্যে সবচেয়ে অসভ্য মেয়ে, যার মুখে লাগাম নেই, সেই মেয়ে টিনা। এতদিন পর প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডকে দেখে যতটা না খুশি হলো, তার থেকে বেশি রেগে গেল সিরাতের এমন হাল দেখে। সায়রা সিরাতকে দেখে দ্রুত সেখানে গিয়ে টিনাকে নিজের সকল শক্তি প্রয়োগ করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় টিনা বুঝতেও পারেনি সায়রা এমন কিছু করবে। সে ছিটকে পড়ে গেল আরেকটা বেঞ্চের কাছে। কোনায় লেগে মাথার সামনে বেশ ব্যথাও পেল। তৎক্ষণাৎ রেগে যায় সে। তার চারটা বান্ধবী তখনও সিরাতের পাশেই দাঁড়ানো। একজন সায়রার দিকে তেড়ে যেতেই সায়রা মেয়েটি চুলের মুঠি ধরে রাগান্বিত গলায় বলল, খুব পাওয়ার বেড়েছে তাই না? তোরা একা পেয়ে সিরাতকে আঘাত করিস। আমার বেস্ট ফ্রেন্ডকে ব্যথা দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? এত সাহস, সিরাতকে কাঁদাস। এবার দেখ আমি কি করি। তোদের সবার নামেই আমি কমপ্লেন করব। কথা শেষেই সায়রা মেয়েটির চুল ধরে দিল একটা ধাক্কা। ছিটকে পড়ে গেল মেঝেতে সে। ভয়ে তখন আর কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না। সায়রা সবার দিকে আঙ্গুল তুলে বলল, সিরাত এতদিন পর ভার্সিটিতে এসেছে, কেন সবাই মিলে এমন করলি? এর কৈফিয়ত কালকেই আমি নিব, একটাকেও ছাড়বো না। সায়রা সামনে দাঁড়াতেই সিরাত উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সায়রা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বাইরে চল, কথা আছে তোর সাথে। সিরাত সায়রা জামা আরো শক্ত করে ধরল। সায়রা রেগে সিরাতের বাহু ধরে সামনে দাঁড় করিয়ে ধমকে উঠে বলে, ন্যাকা কান্না শিখলি কবে থেকে? যখন সবাই মিলে তোকে আক্রমণ করলো তখন তুই পেছন থেকে চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিতে পারলি না? ছি সিরাত, আমি ভাবতেও পারছি না, যেখানে তোর স্বামী খুন করতেও দুইবার ভাবে না, সেখানে তুই একটা ভিতুর ডিম। লজ্জা পাওয়া উচিত তোর। কিভাবে পারলো তোর মতো বোকা গাধা মেয়েকে বিয়ে করতে? সায়রার কথা সবাই যখন কান পেতে শুনছিল, হঠাৎই এমন গুন্ডার কথা শুনে সবার গলা শুকিয়ে যায়। ভয়ে শিউরে ওঠে সকলে। এতক্ষণ যা করেছে এসব যদি সিরাত তার স্বামীকে বলে দেয়, তখন তখন কি উপায়? একটাকেও তো আস্ত রাখবে না। সায়রা দুজনের ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায়। সিরাতের হাত ধরে বাইরে বের হতেই একজন ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করলো, গুন্ডা থেকেও বড় কিছু, যার কথা বলতে দেরি তবুও খুন করতে দেরি নেই। তোরা সবাই তাকে খুব ভালো করেই চিনিস। যাকে দেখলে তোদের সারা রাতের ঘুম উধাও হয়, সেই হচ্ছে সিরাতের স্বামী।
সায়রা এক রহস্যময় হাসি হেসে আলগোছে চলে আসলো ভার্সিটির মাঠে। তার পাশে বেঞ্চ রাখা, উপরে মস্ত বড় বটগাছ। সিরাতের হাতে পানির বোতল দিয়ে বলল, এখন বল কি হয়েছিল ওখানে? সবাই তোকে হেনস্থা করছিল কেন? সিরাত পানি দিয়ে মুখ ধুয়ে খেয়েও নিল। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। ভাগ্যিস ঠিক সময়ে সায়রা এসেছিল, হয়তো আজ রেহাই পেত না সকলের হাত থেকে। কি হিংস্র এক একজন। সিরাত নাক টেনে লম্বা শ্বাস ফেলে বলল, আমি ক্লাসে বসার পরেই সবাই আসলো আমার কাছে। এরপর একজন একজন করে প্রশ্ন করতে থাকে, কোথায় বিয়ে হয়েছে, কেন আসেনি, জামাই দেখতে কেমন, আরও যা তা। এক পর্যায়ে চুপ করতে বললেই সবাই আমাকে আক্রমণ করে। তারপরে কাহিনী তো দেখলি। সায়রা দাঁতে দাঁত চেপে বলল, সবগুলোর ব্যবস্থা করব। আর বোকার মতো বসেছিলি কেন? চুল টেনে ছিঁড়ে ফেলতে পারলি না? আমি একা এতগুলোর সাথে পারবো? আমি পারলাম কিভাবে? অসহ্য। সিরাত কাচুমাচু করলো। সায়রা গালে হাত রেখে নরম স্বরে বলল, কেমন আছিস? সিরাত চট করে তাকায়, মৃদু হেসে বলল, চলছে, তোর কি খবর? আমারও চলবে। ভেবেছিলাম তোর এই মুখ আর কখনো দেখা হবে না, আসতে দিল তাহলে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, প্রথম থেকেই ভার্সিটি আসতে বলতো, আমি আসিনি। মন মরে গেলে কি আর ভার্সিটিতে মন বসে? তা ঠিক, তাহলে কি করবি এখন? মনে তো হয় না তোকে ছাড়বে। ছাড়লে 1 মাস পরেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। হঠাৎ সিরাত ফুপিয়ে উঠে দুহাতে মুখ ঢেকে বলে, এরকম জীবন আমি কখনোই চাইনি সায়রা। কি থেকে কি হলো? সব সময় আমার সাথেই কেন এমন হয়? মা কেমন আছে, কি করছে, কিচ্ছু জানি না। সায়রা জড়িয়ে ধরে তপ্ত শ্বাস ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দ্রুত হাত দিয়ে মুছে নিল সায়রা। এরপর সিরাতের মুখ থেকে চোখের পানি মুছিয়ে নরম স্বরে বলল, সাফওয়ান পাগলের মতো খুঁজছে তোকে। ছেলেটা একদম ভালো নয়। কি বলিস? কবে থেকে খুঁজছে? বিয়ের পর থেকেই আমাকে যখন তখন কল করে বিরক্ত করত। একদিন আন্টির কাছে শুনলাম তুই ভালো আছিস। ওই দিনই সাফওয়ানকে ডেকে অনেক বুঝিয়েছি, অথচ সে বুঝতে নারাজ। আমাকে অকথ্য ভাষায় কথাও শুনিয়েছে। তারপর আমি ব্লক করে দিয়েছি সব কিছু থেকে। সায়রা একটু থেমে আবারও বলল, সিরাত, খালি চোখে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। এমনও হতে পারে খারাপের ভেতরেও একটা শুদ্ধ মন আছে। আবারও মাত্রা অতিরিক্ত ভালোর মাঝেও ভেতরে একটা কুৎসিত মন আছে। এসব বুঝতে হলে তার সান্নিধ্য থেকে তাকে চিনতে হবে। সিরাত মন দিয়ে ভাবলো কিছু। তবে কি সায়রার কথায় একটু হলো সত্যতা লুকিয়ে আছে? কই, সিরাত তো কখনো এমন দেখেনি। ভেবেই দীর্ঘশ্বাস ফেললো। তার এটাও বিশ্বাস হচ্ছে না সাফওয়ান সায়রার সাথে বাজে ব্যবহার করেছে। সায়রা আবারও বলল, আচ্ছা তুই বল, সাফওয়ানের জন্য তোর মনে কেমন অনুভূতি হয়? ভালোবাসিস তাকে? তাহলে আমি নিজে সাফওয়ানের হাতে তুলে দিব। কি বলছিস এসব? কখনোই সাফওয়ানের জন্য আমি টান অস্থিরতা অনুভব করিনি। শুধু কয়েকদিন কথা বলায় একটু মায়া জন্ম নিয়েছিল, এর থেকে বেশি কিছু নয়। সায়রা সিরাতের মাথায় তখন চাটি মেরে মৃদু হেসে বলল, তাহলে ওই প্রমুখ সাহেবের জন্য বুঝি টান অনুভব করিস? করবিই তো, স্বামী বলে কথা। সিরাত রাগ দেখিয়ে সায়রার বাহু দিয়ে থাপ্পড় মেরে বলল, একদম না। তাকে আমি এখনো চিনতেই পারিনি। এক এক সময় এক এক রূপে হাজির হয়। আদৌ কি খারাপের মাঝে ভালো কিছু লুকিয়ে আছে? কেমন বিশ্বাস হয় না, মনে হয় তার সব কিছু অভিনয়। দুপুরের কাঠফাটা রোদের মাঝে কবির দাঁড়িয়ে আছে ঠিক ছাদের উপর। এটা প্রমুখের অফিসের ছাদ। প্রায় 45 মিনিট ধরেই কবির ছাদে। একটু আগে প্রমুখ অফিসে আসতেই কবিরের গলা শুকিয়ে যায়। প্রমুখ তার সামনে মুচকি হেসে বলে, কবির, আমার ভাই, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, চলো ছাদে চলো। কবির ভয় পেয়ে যায়। হায় আল্লাহ, আজকে বাঁচাবে তাকে? নির্ঘাত স্যার তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কি ভয়ঙ্কর! এসব ভেবেই মুহূর্তেই তার শরীর কাঁপাকাঁপি শুরু হলো। ভয়ে ভয়ে আতঙ্কিত সুরে বলে, এখানেই বলুন স্যার, ছাদে যাওয়ার কি দরকার? প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত করে জোরপূর্বক হেসে বলে, আহা চলোই না,
আমি ভাবছি সবাই মিলে আজ বিকেলে ছাদে পিকনিকের আয়োজন করব। কথা শেষে এই সামনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে বলল। কি বলিস সবাই? কেমন হবে ছাদের ব্যবস্থা করলে? সবাই খুশিতে সম্মতি দিল। প্রমুখ কবিরের ভয়ার্ত মুখের দিকে নজর দিয়ে হাসে। এরপর ওর বাহু আলতো করে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজকের ওয়েদার অনেক সুইট, তাই না কবির? ছাদে কখনো বৃষ্টি বিলাস করেছিস? জি স্যার, সপ্তাহখানেক আগেই বইয়ের জোড়াজুড়িতে বৃষ্টিতে ভিজেছি স্যার। এক অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যাবে না। প্রমুখ রক্তলাল চোখে চট করে তাকায়। কবির চুপসে গেল। একটু আগেও বইয়ের কথা ভেবে যে হাসি ছিল সেটাও উধাও হয়ে গেল। কবিরকে নিয়ে ছাদের সিঁড়ি ঘরে পা দিল। বাইরে রোদের তেজে ছাতা ছাড়া বেরোনো যায় না। এই কটকটে রোদে এক ধাক্কায় কবিরকে ছাদের মাঝে ফেলে দিয়ে ধমকের সুরে বলল, বউকে নিয়ে বৃষ্টি বিলাস করেছিস এসব শুনতে চেয়েছি? অন্যের সংসারে আগুন জ্বালিয়ে তুই সুখে থাকিস। এখন বুঝবি আমি কি। এই ছাদে তুই পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। যদি একটুও পালানোর চেষ্টা করিস মনে রাখিস আমি এসে এক ধাক্কায় ছাদ থেকেই তোকে ফেলে দেব। 6 তলা থেকে পড়ে একদম উপরে চলে যাবি। কবির হতবাক হয়ে যায়। এইসব কি আবুল তাবুল বকছে? দুপুরে তাজা রোদে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে? ভাবতেই গলা শুকিয়ে গেল তার। প্রমুখ সিঁড়ির ঘরের দরজা বন্ধ করছে বাইরে থেকে। তৎক্ষণাৎ কবির চোখ বড় বড় করে দরজা ধাক্কা দিয়ে বলে, এমন করবেন না স্যার। এর থেকে আমাকে 500 বার কান ধরে উঠবোস করান স্যার, তবুও এত বড় শাস্তি আমাকে দিবেন না। আমি রোদে 5 মিনিট দাঁড়িয়ে থেকেই আমি ডিমের মতো সিদ্ধ হয়ে গেছি স্যার। আর আপনি বলছেন 1 ঘন্টা? ও স্যার, শত চিৎকার চেঁচামেচি করেও বেচারা লাভ হলো না। এভাবেই সে পার করলো 45 মিনিট। আরো 15 মিনিট বাকি। ভেবেই আত্মা ধক করে উঠল। আজ কবিরের এই পরিণতিকে বাকি সব সদস্যর আত্মাও পানি নেই। কি ভয়ানক ব্যাপার ভাবা যায়। কবিরের জন্য কষ্ট লাগলেও প্রমুখের আদেশে কেউ দরজা খুলতে সাহস পেল না। কবিরের পানি পিপাসা পেয়েছে খুব। নিজের ভুলের জন্য তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। অবশ্য মরে যাওয়ার আগে ফোনে লিখে যাবে এসবের জন্য প্রমুখ দায়ী। অল্প বয়সী স্বল্প জয়ী পুরুষ কবিরকে বেঁচে থাকতে দিল না প্রমুখ চৌধুরী। মনে মনে ভেবেও নিল কবির এটাই লিখবে। দীর্ঘশ্বাস ফেলে শেষে নিজেই বিড়বিড় করলো, নিষ্ঠুর স্যার, না জানি নিজের বউকে কত টর্চার করেন। আহারে বেচারি। কবিরের সারা মুখ ঘেমে জবথব। শরীরের পরনের শার্ট প্যান্টও ভিজে গেছে। পাক্কা 2 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বাইরে আসলো। অফিসেও 30 মিনিট এসির ভেতর বসে থেকেও এই গরম এক বিন্দুও কমেনি। প্রমুখের কথা অনুযায়ী ঠিক 59 মিনিট পরেই দরজা খুলে দেয়। কবিরের অবস্থা তখন বেগতিক। গরমে পানির পিপাসায় সে শরীরের বল ছেড়ে পড়েছিল মেঝেতে। প্রমুখ হতবিহ্বল। আজ কবিরকে এই অবস্থায় দেখে সে নিজেও থমকে গেল। ভেতরের সত্তা বলে উঠল, কবিরের কিছু হলে তুই দায়ী। তৎক্ষণাৎ চিৎকার করে দৌড়ে গিয়ে মাথা উঠিয়ে নিজের বুকের কাছে নিয়ে ডাকলো, কবির, উঠ কবির। এতটা কষ্ট দিতে চাইনি, আমি তো ভেবেছিলাম তুই খুব স্ট্রং। প্রমুখের চিৎকারে সবাই ছাদে আসে। এভাবে দুজনকে দেখে তারাও কবিরকে দ্রুত তুলল। লিফটের ভেতর নিয়ে যেতে যেতে প্রমুখ ধমকে সুরে বলল, বদমাইশ, মজা করছিস আমার সাথে? এবার কিন্তু আরো কঠিন শাস্তি দিব। এরপর বাথরুমে নিয়ে সবাই তার শরীরে ইচ্ছে মতো পানি ঢাললো। জ্ঞান ফিরতেই তারা প্রমুখকে ডাকলো। ততক্ষণে কবিরকে পরানো হলো প্রমুখের এক্সট্রা শার্ট প্যান্ট, যা অফিসের বরাদ্দকৃত আলমারিতেই রাখা থাকে। কবির এখন বেডে শুয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। প্রমুখ তৎক্ষণাৎ তার সামনে গিয়ে অস্থির গলায় বলে, এখন কেমন লাগছে? সাদে কি বলি আহাম্মক? আসলেই তুই আহাম্মক। না তো খারাপ লাগছে এটা ফোন করে জানাতে পারলি না? কবির এই প্রথম ভীষণ অবাক হলো। তার চোখে কৌতূহল। স্যার তাকে নিয়ে চিন্তা করছে, অস্থির হচ্ছে। ভাবতেই তার মনে শান্তির হাওয়া বইল। চমৎকার কণ্ঠে বলল, এসব করলে আপনার ভেতরেও যে চিন্তা অস্থিরতা অনুভব হয়, এসব দেখতে পেতাম স্যার। বাজে কথা বলবি না কবির, খুন করবো তোকে। প্রমোর অস্থির হয়ে ফুসফুস করছে। তার এমন ব্যবহারে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবিহ্বল। অদ্ভুত নয়নে হাঁ করে তাকিয়ে রইল। কবির হঠাৎ প্রমুখের চোখে চোখ রেখে হেসে ওঠে। এরপর বাসায় এসে শাওয়ার নেয়।
কবিরকে বিছানায় শোয়া অবস্থায় দেখে তার বউ মারিয়া ঠান্ডা শরবত এনে বলে। কবির মুচকি হেসে শরবত খেলো। এরপর মারিয়াকে টেনে নিজের পাশে শুয়ে গালে চুমু খায়, চুলে হাত বুলিয়ে বলে, আজ স্যারের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এর আগে কখনোই এমন হয়নি।